পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন অব্যাহত, প্রতারণার আশ্রয় নিয়েছেন অর্থমন্ত্রী। অভিযোগ শিক্ষক সমিতির, কাল ওবায়দুল কাদেরের সাথে বৈঠক। সব আন্দোলনে ব্যর্থ হয়ে কোটা ও শিক্ষক আন্দোলনে ভর করেছে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর চীন সফরে আপত্তি নেই ভারতের, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের, সাজা কখনো স্থগিত হয় না, অভিমত উচ্চ আদালতের। সিলেটে বৃষ্টি কমলেও নদ নদীর পানি বিপদসীমার উপরে, দফায় দফায় বন্যায় দুর্ভোগ চরমে, 10 জুলাইয়ের পর পরিস্থিতি উন্নতির পূর্বাভাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে অর্থমন্ত্রী প্রতারণা ও হঠকারিতার আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। যৌক্তিক দাবির ব্যাপারে অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে শিক্ষক সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আলোচনা ও আন্দোলন দুটোই চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। তৃতীয় দিনের মতো সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করে এ আন্দোলন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির, যেখানে দাবি আদায়ে অনড় শিক্ষক সমাজ। সারা দেশের মতো বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে আন্দোলন চালিয়ে যান তারা, যেখানে সরকারের প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তনের আবারও দাবি জানান তারা। ফেসবুকে যারা এই আন্দোলনকে কটাক্ষ করছেন তারা বুঝে দেখেন যে শিক্ষকরা যারা আমরা নেতৃত্বে আছি তারা আমাদের সাথে আন্দোলন করছি না, ভবিষ্যতের শিক্ষাকে সংরক্ষণের জন্য, উচ্চ শিক্ষাকে সংরক্ষণের জন্য এই আন্দোলন। আমাদের আন্দোলনের যৌক্তিকতাটা আপনারা বুঝেছেন, পুরো জাতি বুঝেছে, যাদের বোঝা দরকার তাদের বোঝা উচিত। সব সরকারি এই আন্দোলন, ন্যায্য আন্দোলনকে অন্যায্য, অযৌক্তিক বলে সেগুলো দমন করার চেষ্টা করেছে। আজকেও আমরা তারই পুনরাবৃত্তি দেখছি এবং সেটি আমরা প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষক নেতারা বলেন, তাদের নিয়ে অর্থমন্ত্রী বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন। যৌক্তিক দাবি আদায়ে তাকে খোলা চ্যালেঞ্জ জানান তারা। যদি আমরা ভুলও করে থাকি, কথার কথা হাইপোথেটিক্যালি, তাহলে আপনারা দেখিয়ে দেন, আমাদের সাথে বসেন। সেই সৎ সাহস কেন নেই অর্থমন্ত্রীর? এবং আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করছি, আপনি আমাদের সাথে বসুন, আমাদের তথ্যপাত্য যাচাই করুন, গাণিতিকভাবে হিসাব নিকাশ প্রণয়ন করুন, দেখুন এই আন্দোলন কতটা যৌক্তিক। শিক্ষক নেতাদের কথা শোনার জন্য সরকারের ঊর্ধ্বতন মহল সময় দিলেও যৌক্তিক আন্দোলন থেকে পিছপা হবেন না বলে সাফ জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব। আমরা একটা জায়গায় খুব ক্লিয়ার যে আমাদের স্কিম প্রত্যাহার করে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল দিতে হবে। বারবার আমরা আন্দোলন করব, বারবার আমরা বসবো, বারবার আমরা সংবাদ সম্মেলন করব। এটা তো আমাদের শিক্ষকদের সাথে যায় না। বারবার আমরা ছাত্রদের ক্লাস বন্ধ করব, এটা তো জাতীয় ভালোভাবে নেবে না। আমাদের এক জায়গায় নিয়ে আসেন, জুডিশিয়ারি কর্মকর্তারা যেভাবে স্বতন্ত্র বেতন স্কেলে এসেছে আমরা ওই জায়গায় যাব। এদিকে একই দাবিতে 3 দিন ধরে সব কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী ঐক্য পরিষদ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে তাদের সাথে যোগ দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার ও কর্মচারী সমিতি। এতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কাজ বন্ধ হয়ে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। বন্ধ রয়েছে সব বিভাগের ক্লাস পরীক্ষা। শিক্ষক সমিতির নেতারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করবেন তারা। এতে সেশন জটসহ একাডেমিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় শিক্ষার্থীরা। তৃতীয় দিনের মতো অচল রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে ক্যাম্পাসের সিনেট ভবনের সামনে শিক্ষক সমিতি এই কর্মবিরতি পালন করছে। এতে সমর্থন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতিও। টাঙ্গাইলে মাওলানা ভাসানী শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম একাডেমি ভবনের সামনে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন বিভিন্ন বিভাগের শিক্ষকরা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবি দ্বিতীয় দিনের মতো আজ রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীর মিছিলটি শুরু হয় বিকেল 3টার পর। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে দোয়েল চত্বর ও সুপ্রিম কোর্টের সামনে গিয়ে
শাহবাগে এসে মিছিলটি থামে বিকেল 4:45টার দিকে। এরপর শাহবাগ মোড়ে সড়কের ওপর অবস্থান নেয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। সেখান থেকে আবারও নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিকেল 5:15টার দিকে অবরোধ শেষ হয়। অবরোধের কারণে শাহবাগ এলাকায় কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে, এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর আগে গতকালও 1 ঘন্টার জন্য শাহবাগ মোড় অবরোধ করেছিলেন আন্দোলনকারীরা। আগামীকাল সকাল 11টায় লাইব্রেরির সামনে, কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমাদের কর্মসূচি শুরু হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার বিরোধী সব আন্দোলনে ব্যর্থতার পর কোটা ও শিক্ষক আন্দোলনের ওপর ভর করেছে পরজীবী দল বিএনপি। মহাসচিব সহ বিএনপি নেতারা এখন পদ হারানোর আতঙ্কে। দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে লড়বে। জনপ্রতিনিধিরা সৎ হলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে বলেও মন্তব্য তার। রকনুজ্জামানের রিপোর্ট। দলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বুধবার সাভারের হেমায়েতপুরে সভার আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ। সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন আর হবে না। নিজেরা সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে এখন অন্যের উপর ভর করার চেষ্টা করছে বিএনপি। ভাঙ্গা হাত কোনোদিনও জমে না। বিএনপির হাত, আন্দোলনের হাত ভেঙে গেছে। নেতারা দিনের আরাম, রাতের ঘুম হারাম হয়ে গেছে। কখন তারেক রহমানের ডাক আসে, কখন কার চাকরি নট হয়ে যায় কেউ জানে না। ফখরুল সাহেবও শান্তিতে না। বড় বড় নেতারা সবাই এখন আতঙ্কে আছে, তারেক আতঙ্ক। রিজার্ভ বেড়ে যাওয়া সহ অর্থনৈতিক সংকট কেটে যাওয়ার কথা জানিয়ে দ্রব্যমূল্য কমার ব্যাপারে আশ্বস্ত করেন ওবায়দুল কাদের। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথাও বলেন তিনি। তারা যতই বলুক আমরা আছি। রিজার্ভ বেড়ে যাচ্ছে না, 27-এ পৌঁছে গেছে। ভয়ের কারণ নেই, রেমিটেন্স বেড়ে যাচ্ছে। ইনশাল্লাহ শেখ হাসিনার চেষ্টা, জিনিসপত্রের দামও কমে আসবে। দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়ব, আমরা একসাথে খেলব। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতেই হবে। শেখ হাসিনা অঙ্গীকার, এ অঙ্গীকার আমরা অক্ষরে অক্ষরে ইনশাল্লাহ পূরণ করে ছাড়ব। ওবায়দুল কাদের বলেন, যে দলের নেত্রী গঙ্গার পানির হিচ্ছার কথা বলতে ভুলে যায়, সে দলের নেতারা তিস্তার পানির কথা কোন মুখে বলে। রকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে ভারতের আপত্তি নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েই শেখ হাসিনা চীন যাচ্ছেন বলে জানান তিনি। ভারতের সাথে সুসম্পর্ক রেখেই দেশ এগিয়ে যাবে বলে আশা পররাষ্ট্রমন্ত্রীর। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। চলতি মাসের 8 তারিখ চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ভারত সফরের পরই চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই সফরটি নিয়ে রয়েছে নানা আলোচনা। চীন সফরের বিষয়টি সাম্প্রতিক দিল্লি সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে এ তথ্য জানান তিনি। ভারত সফরে তিনি মোদিজির সাথে যখন আলাপ হয় তখন তিনিও বলেছেন যে আমি চায়না যাচ্ছি, সেটি মোদিজির সাথেও আলোচনা হয়েছে। এবং চায়না আমাদের একটি বড় উন্নয়ন সহযোগী দেশ। আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপে এবং আমাদের নানা ক্ষেত্রে বঙ্গবন্ধু টানেল, পদ্মা ব্রিজ সহ বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার সহ অনেক আইকনিক স্থাপনা চায়নার অর্থায়নে এবং চায়নার কন্ট্রাক্টররা নির্মাণ করেছে। তো আগামী সফরটি নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের কখনো কোনো আপত্তি নাই। ভারতবর্ষ বরং আমরা যখন রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করছিলাম তখন রোহিঙ্গা সমস্যা সমাধানে চায়নার রোল নিয়ে আলোচনা হচ্ছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে আমি তো চায়নাতে যাচ্ছি।
ভারতের সাথে সম্পর্ক ভালো রেখেই বাংলাদেশ সব দেশের সাথে সুসম্পর্ক গড়তে চায় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রনীতি যে কত শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত এবং সমস্ত রাষ্ট্রের সাথে সম্পর্ক আমরা যে চমৎকারভাবে মেনটেন করছি, বিএনপি বরং এজন্য আমাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। যেখানে বিএনপি নেত্রী ভারতে গিয়ে গঙ্গার পানির কথা ভুলে যায়, তারা কিভাবে এই আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন করে বা ভারতের সাথে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করে। ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী, আমাদের 3 দিকে ভারত পরিবেষ্টিত, সুতরাং ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, যেটি আমরা গত 15 বছর ধরে করে এসেছি। তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়, বিএনপির মুখে দুর্নীতি নিয়ে কথা বলা মানায় না। এবং তারা যখন ক্ষমতায় ছিলেন তখন পরপর 5 বার দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার গত 1.5 দশকে স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। স্বাস্থ্যখাতের উন্নয়নে তার সরকারের নানা পদক্ষেপও তিনি উল্লেখ করেন। গণভবনে সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠায় স্বাস্থ্য ব্যবস্থার ট্রান্সফরমেশন বিষয়ক উপস্থাপনা প্রত্যক্ষ করে এমন মন্তব্য করেন তিনি। সরকার প্রধান উপস্থাপনা প্রত্যক্ষ করার পাশাপাশি সার্বজনীন স্বাস্থ্যসেবা এগিয়ে নিতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। স্বাস্থ্যখাতের আরও উন্নয়নের উপর জোর দেন প্রধানমন্ত্রী। চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে সতর্কতা এবং তার সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি তিনি আরও পরামর্শ দেন এবং বলেন, স্বাধীনতার পর সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই খাতকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজনে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন সহ স্বাস্থ্যখাতের বিভিন্ন স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে ক্ষমতাসীনরা বিরোধী দলকে দমন করছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি করে শিক্ষকদের বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। বেনজির আজিজ সহ দুর্নীতিবাজদের টাকা বাজেয়াপ্ত করে শিক্ষকদের পেনশন চালু করার দাবি জানান তিনি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যৌক্তিক আন্দোলনে বিএনপির সমর্থনের কথাও জানান রুহুল কবির রিজভী। বেগম জিয়ার মুক্তির দাবিতে সারা দেশের জেলা পর্যায়ে পূর্ব নির্ধারিত সমাবেশে হামলা, নির্যাতন, বাধা দেওয়ার অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। প্রতিটি অপকর্মের দায় তাদেরকে নিতে হবে এবং কেউ কিন্তু তালিকার বাইরে থাকবেন না। যে সমস্ত পুলিশ কর্মকর্তা, যে সমস্ত সন্ত্রাসীরা আজকে এই কাজ করছেন, কারো চিরদিন কারো ক্ষমতা থাকে না এবং থাকবেও না। পতন অত্যাসন্ন, পতন হবেই, এবার খুব দ্রুতই হবে সেই পতন। যেভাবে দেশ বিক্রি চলছে, যেভাবে নিপীড়ন নির্যাতন চলছে, এবার একটি সার্বিক এবং ব্যাপক জনগণের উত্থানের মধ্যে দিয়ে এই সরকারের পতন হবে। উদ্বেগজনক হারে বাড়ছে বিদেশি ঋণ। সেই সাথে পাল্লা দিয়ে 8 বছরে বিদেশি ঋণ পরিশোধের হার বেড়েছে প্রায় 2.25 গুণ। সবশেষ পরিসংখ্যান বলছে, মাত্র 11 মাসেই ঋণ পরিশোধ বেড়েছে প্রায় 25%। ডলার সংকটের দুঃসময়ে অন্য মেগা প্রকল্পের ঋণের সুদ পরিশোধের চাপ বাড়লে অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা বিশ্লেষকদের। পরিস্থিতি সামলাতে চীন, রাশিয়ার মতো দেশ থেকে স্বল্প মেয়াদী ঋণের ব্যাপারে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। রিপোর্ট জিয়াউল হক সবুজের। মেগা প্রকল্প সহ দেশের উন্নয়নে দেশি বিদেশি উৎস থেকে একের পর এক ঋণ নিচ্ছে সরকার। 2017 সালে সরকারের বিদেশি ঋণ সব মিলিয়ে 367 কোটি ডলার থাকলেও সেই ধার 2023 সালে ছাড়িয়েছে 1000 কোটি ডলার। পাল্লা দিয়ে বেড়েছে ঋণ পরিশোধের চাপও। গেল 8 বছরে বিদেশি ঋণ পরিশোধের হার বেড়েছে 175%। গেল 11 মাসেই বিদেশি ঋণের সুদাসল পরিশোধ এই প্রথমবার ছাড়ালো 300 কোটি ডলার। বৈদেশিক ঋণের পরিমাণ দিন দিন বাড়ছে। এটা আসলে একটা উদ্বেগজনক ব্যাপার বটে। গত 10 বছরে প্রায় 70% বেড়ে গেছে। বৈদেশিক ঋণটা কিন্তু বেশি অনেকগুলি স্বল্প মধ্যম মেয়াদী, এবং সেই স্বল্প মানে মধ্যম মেয়াদী থাকলে কিন্তু একটা দেশের পক্ষে পরিশোধ করা ডিফিকাল্ট। প্রজেক্টটা আমরা হয়তো $1 বিলিয়ন করতে পারতাম, সেটা আমাদের 10, 15, 20, 50% আমাদের বেশি করতে হয়েছে, কারণ কালক্ষেপণ করলেই খরচ বাড়ে, ব্যয় বাড়ে। সবটা মিলে আমাদের এই চাপটা বাড়ছে। রূপপুর যেমন আমাদের 2016 সালে হয়েছে এবং সেটা 10 বছর ছিল গ্রেস পিরিয়ড, এটা এখন ম্যাচুরিটি পিরিয়ড শুরু হবে, তখন আমাদের সুদ এবং আসল দুটোই পে করতে হবে। এরকম আরও কয়েকটি আছে, যে কারণে
এই আমাদের এই বছর গত বছরের তুলনায় আমাদের সুদও বেড়েছে এবং আসলও বেড়েছে। বিশ্লেষকরা বলছেন বিদেশি ঋণ পরিশোধের কারণে রিজার্ভ এবং বাজেটে বাড়ছে বাড়তি চাপ। এই চাপ সামলাতে রপ্তানি ও রেমিট্যান্স বাড়াতে নজর দেওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক ঋণের ব্যাপারে সতর্কতার পরামর্শ তাদের। $48 বিলিয়ন যখন ছিল তখন আমরা $2-2.5 বিলিয়ন পরিষেবা ছিল, এখন $22 বিলিয়ন নেমে আসছে, আমাদের এখন পরিষেবা $3 বিলিয়ন ক্রস করে গেছে। সুতরাং সেটার শতাংশ হিসাবে ধরলেও তো চাপটা বোঝা যায়। সেদিক থেকে অবশ্যই আমরা এক্সপোর্ট কিভাবে বাড়াতে পারি, এই বিনিয়োগগুলো যাতে আমাদের ব্যক্তিখাতকে প্রণোদিত করে আমাদের রপ্তানিকে সাশ্রয়ীভাবে প্রতিযোগিতা সক্ষমভাবে করতে পারে, সেটা আমাদের দেখতে হবে। 26 সালে এটা বেড়ে দাঁড়াবে প্রায় $4.7 বিলিয়ন। এর মধ্যে যদি আবার ঋণ আসতে থাকে সেটা ভবিষ্যতে আরো বাড়াবে, অথবা ইমিডিয়েটলি এই 2 বছরে কিন্তু আমাদের একটা বিরাট বোঝা। এই ব্যাপারে যথেষ্ট সাবধানী হতে হবে। দ্বিপাক্ষিক বায়োলেটারাল ঋণ আনা বা টাইড মানে সাপ্লাইস ক্রেডিট আনা মোটেও সঙ্গত নয়। সরকারি হিসাবেই আগামী 3 বছরে ঋণের সুদ পরিশোধের খরচ ছাড়াবে 10,000 কোটি টাকা। তাই সময় থাকতেই মুদ্রার বিনিময় হার ও সামষ্টিক অর্থনীতি বেগবান করতে অধিক মনোযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলা শ্রম আপিল ট্রাইব্যুনালকে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই মামলায় 6 মাসের সাজা শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিলের রায় প্রকাশ করেছে হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন সাজা কখনো স্থগিত হয় না। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 আসামির 6 মাসের সাজা হয় 1 জানুয়ারি। এরপর 28 জানুয়ারি রায় চ্যালেঞ্জ করে ডক্টর ইউনূস সহ 4 জনের জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। শ্রম আপিল ট্রাইব্যুনালের সাজা স্থগিতের আদেশ স্থগিত করে হাইকোর্ট। পাশাপাশি স্থগিতের আদেশ বাতিল প্রশ্নে রুল জারি করেন আদালত। বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদতের হাইকোর্ট বেঞ্চ 50 পৃষ্ঠার এই রায় প্রকাশ করেন। রায়ে আদালত বলেছেন সাজা কখনো স্থগিত হয় না। হাইকোর্টের রায়ে অর্ডারিং পোর্শনে বলে দিয়েছে এই চেয়ারম্যান লেবার অ্যাপিলেট কোর্টকে অ্যাজ ফার অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব অন মেরিটে আপিলটা নিষ্পত্তি করার জন্য। এই জাজমেন্টের মধ্যে কথা হলো সাজা কখনো স্থগিত হয় না, যেটা অন্যায়ভাবে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল সেখানে সাজা স্থগিত করে দিয়েছেন, সেই সাজা কখনো স্থগিত হয় না। আরও অনেক পর্যবেক্ষণ দিয়েছেন যেটা ভবিষ্যতে আমাদের কোনো মামলার ক্ষেত্রে হয়তো বা কাজে লাগবে। এ ব্যাপারে ডক্টর ইউনূসের আইনজীবী জানান, রায়ের অনুলিপি হাতে পেলে বিস্তারিত জানা যাবে। হাইকোর্টের উচিত ছিল এই মামলাটা ফেরত দিয়ে বলা যে তুমি নিম্ন আদালতে গিয়ে এটা বলো। সে যদি না করে তাহলে হাইকোর্ট আমরা দেখব, যেটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সবসময় করে থাকে। কিন্তু ডক্টর ইউনূসের বেলা এটা হলো না। গত কিছুদিন আগে ডক্টর ইউনূস সাহেবের কাগজপত্র 5 দিন আগে জমা দিতে হয়, তারা পরীক্ষা করে দেখেন ওনার আদালতের পারমিশন আছে কিনা। অথচ বেনজির দুর্নীতি দমন কমিশনের অভিযুক্ত আসামি, কিভাবে অভিযুক্ত আসামি 100 কোটি টাকা ব্যাংক থেকে গ্রহণ করে পালিয়ে গেল। আপিল করার শর্তে ডক্টর ইউনূস সহ 4 আসামির 1 মাসের জামিন দিয়েছিল শ্রম আপিল ট্রাইব্যুনাল। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। নতুন করে বৃষ্টি না হলেও পাহাড়ি ঢলের কারণে সিলেট ও ফেনী সহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সুনামগঞ্জের পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। দফায় দফায় বন্যায় চরম দুর্ভোগে বানভাসীরা। কুড়িগ্রামে দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলা সহ 16টি নদ নদীর পানীয় বিপদসীমার উপর দিয়ে বইছে। জেলার 20,000 লোক পানিবন্দী হয়ে পড়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি সিলেট, জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ সহ 6টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে। গত 24 ঘন্টায় সিলেটে 25 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে উজানের পাহাড়ি ঢলে 3য় দফার বন্যায় প্লাবিত এ জেলার বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা আবারও ভেঙে পড়েছে। বানের পানিতে ডুবে গেছে রাস্তাঘাট। ভারী বর্ষণ বন্ধ আর ভারতের ঢলের তীব্রতা কমায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে জেলার প্রধান নদী সুরমার পানি এখনও রয়েছে বিপদসীমার উপরে। গ্রামীণ রাস্তাঘাট পানিতে নিমজ্জিত থাকায় চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। এদিকে পানি কমলেও জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর সদর
দোয়ারা বাজার ও ছাতক উপজেলার নিম্নাঞ্চলে এখনও পানিবন্দী মানুষ, চরম দুর্ভোগে তারা। উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায় আবারও বেড়েছে পানি। এছাড়াও রাজনগর উপজেলার 2টি ইউনিয়ন ও সদর উপজেলার 3টি ইউনিয়নে বন্যার পানি বৃদ্ধি পেয়ে দীর্ঘস্থায়ী বন্যার রূপ নিয়েছে। এখনও পানিবন্দী 3 লাখ মানুষ। দুর্গত এলাকায় স্যানিটেশন, শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। এদিকে কুড়িগ্রামে দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলা সহ 16টি নদ নদীর পানিও বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফলে জেলার 20,000 লোক পানিবন্দী হয়ে পড়েছে। খাগড়াছড়িতে বন্যার কারণে রাঙামাটির সাজেক ও লংগদু সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। পানিবন্দী দীঘিনালার 25 গ্রামের মানুষ। দীঘিনালার বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত। মেরুং ইউনিয়নের 20টি গ্রামের মানুষ এখনও পানিবন্দী। এছাড়া কবাখালী ইউনিয়নের 5 গ্রামের পানি এখনও নামেনি। ডুবে গেছে মেরুং বাজার। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে লংগদু উপজেলার বাসিন্দারা। অন্যদিকে ফেনীর ফুলগাজী ও পরশুরামে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করছে। তবে রাস্তাঘাট ও বাড়িঘর থেকে পানি নেমে যাওয়ায় ক্রমেই স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষয়ক্ষতি। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে 16টি পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। 10 জুলাইয়ের পর পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। 7টি প্রধান নদীর 16টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি বৃদ্ধি আগামী 4 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং এর ফলে মূলত দেশের উত্তরাঞ্চলে কুড়িগ্রাম জেলার বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে এবং একই সাথে গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ ইত্যাদি জেলার কিছু কিছু পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে আগামী 24 ঘন্টায়। তো এর ফলে সামগ্রিকভাবে আগামী 4 দিনে যমুনা নদী সংলগ্ন এই জেলাগুলোতে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি লক্ষ্য করা যেতে পারে। সিলেট এবং সুনামগঞ্জে বর্তমানে আমরা দেখেছি যে গত 24 ঘন্টায় সুরমা নদীর পানি হ্রাস পেয়েছে, তবে কুশিয়ারা নদীর পানি আবার বৃদ্ধি পেয়েছে। তো সামগ্রিকভাবে বন্যা পরিস্থিতি এখন স্থিতিশীল আছে এবং আশা করা হচ্ছে যে 10 জুলাই বা তৎপরবর্তী সময়ে বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে। MRT 6 এর মতো রাজধানীর মেট্রো রেল লাইন সম্প্রসারণের প্রকল্পগুলোতে সহায়তা বাড়াতে আগ্রহী জাপান। বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাতে এই আগ্রহ দেখান দেশটির উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা সোহেই। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানান 9টি প্রকল্পে জাইকার সহায়তা 11,344 কোটি টাকা। মাতারবাড়ি মেট্রো রেল সহ অন্য প্রকল্পও বাস্তবায়িত হচ্ছে। এই অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের 227টি উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। শিগগিরই শুরু হচ্ছে আরও 4টি প্রকল্প। এর মধ্যে রয়েছে উপজেলা প্রশাসন ও উন্নয়ন প্রকল্প 2, প্রস্তাবিত দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক পানি সরবরাহ প্রকল্প, চট্টগ্রাম পায় নিষ্কাশন প্রকল্প এবং হাওর বন্যা ব্যবস্থাপনা ও জীবিকা উন্নয়ন প্রকল্প। এই 4 প্রকল্পে জাইকার সহায়তা 20,576 কোটি টাকা। চলমান প্রকল্পের অগ্রগতিতে সন্তুষ্ট জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা সোহেই MRT 6 এর মতো প্রকল্পে আরও সহায়তা বাড়ানোর আশ্বাস দেন। 6, I just got a ride on this line number 6, and as I mentioned in the this meeting, it's now transforming the lives of many Dhaka people. And we are committed to this line number 1 and 5, just started the work, and hope that we can complete the project in a successful manner. 15,000 কোটি টাকার প্রকল্প চলমান আছে, আর যেগুলো ইনকামিং প্রজেক্ট সেখানে প্রায় 25,000 কোটি টাকার মতন হবে। জাইকার সাথে আমাদের ইনভলভমেন্টটা একবারে অনেক লার্জ স্কেল, তো সো দ্যাট এখানে নতুন প্রজেক্টটা বড় বিষয় না। বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সংসদ সদস্যদের মতো সরকারি কর্মকর্তাদেরও সম্পদের হিসাবের ব্যাপারে জবাবদিহি করা উচিত। সরকারের দুর্নীতি বিরোধী চলমান অভিযান থেকে কেউই রেহাই পাবে না বলে মন্তব্য করেন তিনি। সকালে পাট বিষয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের জাহাঙ্গীর কবির নানক জানান, পাট বীজের জন্য ভারতের উপর নির্ভরশীলতা থেকে সরকার বেরিয়ে আসতে চায়। পাটের তৈরি সোনালী ব্যাগ এবং পাটজাত পণ্য রপ্তানিতে ভর্তুকি দিয়ে হলেও উৎপাদন ও কর্মসংস্থানকে উৎসাহিত করা হবে। তিনি জানান, পলিথিনের বিকল্প সোনালী ব্যাগ ও পাট পাতার তৈরি চা বাণিজ্যিক প্রকল্পের প্রচলনের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা চলছে।
এন্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহারে ভারতের সাথে আলোচনা হচ্ছে। এক প্রশ্নের জবাবে নানক জানান, সরকারের দুর্নীতি বিরোধী জিরো টলারেন্স নীতির কারণে অনেক রথী মহারথী এবং সংসদ সদস্যদের দুদকের মুখোমুখি হতে হয়েছে। বিএনপি নিজেরা মেরুদণ্ডহীন বলে দুদক সহ অন্যান্যদের মেরুদণ্ডহীন মনে করে বলে মন্তব্য করেন নানক। প্রায় 2 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পরিচালক মোবারক হোসেন ও তার স্ত্রী শাহানা পারভিনের নামে পৃথক 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1-এ পৃথক 2টি মামলা হয়। মামলা দুটির বাদী দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ। একটি মামলায় শুধু মোবারককে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, দুদকে দাখিল করা সম্পদ বিবরণী অনুযায়ী তিনি 41,46,845 টাকা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। অপর মামলার প্রধান আসামি শাহানা, স্বামী মোবারক দ্বিতীয় আসামি। মামলার এজাহারে বলা হয়, শাহানা ও মোবারক পরস্পর যোগসাজশে একে অপরকে সহযোগিতার মাধ্যমে 1,58,73,152 টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। উভয় এজাহারেই বলা হয়েছে, মামলা তদন্তকালে আরও কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা আমলে নেওয়া হবে। রাজধানীর উত্তর সিটি এলাকার স্কুলগুলোকে বাস সার্ভিস চালুর পরামর্শ, অন্যথায় যানজটের হয়রানি ঠেকাতে স্কুল বন্ধের হুঁশিয়ারি দিলেন উত্তরের মেয়র। নামকরা স্কুলগুলোকে বাধ্যতামূলক বাস সার্ভিসের আওতায় আনার কথা বলেন শিক্ষামন্ত্রীও। শুভ মাহফুজের রিপোর্ট। 1 বছরেরও বেশি সময় গবেষণার পর রাজধানীর বনানীতে ছাত্রছাত্রীদের নিরাপদ যাতায়াতের জন্য চালু করা হলো ডিএনসিসি স্মার্ট স্কুল বাস সার্ভিস। বনানী বিদ্যানিকেতন স্কুলে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো চালু করা এই বাস সার্ভিসের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, শিক্ষামন্ত্রী এবং ডিএমপি কমিশনার। প্রাথমিকভাবে 450 শিক্ষার্থী পাওয়া গেলেও আগামী জানুয়ারিতে 3000 শিক্ষার্থী এই সেবা নেবে। অ্যাপের মাধ্যমে বুকিং দেওয়ার পাশাপাশি বাসগুলোকে অ্যাপের মাধ্যমে ট্র্যাকও করা যাবে। এই সার্ভিসের পাশাপাশি যেসব বাচ্চারা স্কুলের বেতন দিতে অক্ষম, তাদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহায়তার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। গুলশান এলাকা তো আমরা দেখেছি যে অনেকেই স্কুল বাসের মাধ্যমে নিজের সন্তানকে ক্যাম্পাস উত্তরায় সেখানে কিন্তু স্কুল বাসে দিচ্ছেন। সেটা কিন্তু আমরা সেই সমস্ত প্রতিষ্ঠানকে আমরা স্যালুট জানাই। তারা ক্যাম্পাস করেছে, স্কুল বাসও করেছে। অনুরূপভাবে আমাদের সকল প্রতিষ্ঠান যদি সেটা করে, এই শহরে বসবাসযোগ্য শহর হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। এ সময় উত্তর সিটি এলাকার স্কুলগুলোকে বাস সার্ভিস চালুর পরামর্শ দেন উত্তরের মেয়র। পরামর্শ না মানলে যানজট ঠেকাতে স্কুল বন্ধের হুঁশিয়ারিও দেন তিনি। আমি সবাইকে অনুরোধ করব, যারা বিভিন্ন জায়গায় স্কুল করেছেন আবাসিক এলাকাতে, আপনাদের কিন্তু সময় আসছে, আপনারা আমাদের স্কুল বাসে আসুন, নচেত আমরা কিন্তু আপনাদের সেই স্কুলগুলো কিন্তু বন্ধ করে দিতে বাধ্য থাকব। এইভাবে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় আজকে বলে গিয়েছে। বাস সার্ভিস শিক্ষার্থীদের যাতায়াতের হয়রানি বন্ধের পাশাপাশি এর ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করবে বলেও জানান উত্তর সিটি মেয়র। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এবার খেলার সংবাদ। বিশ্বকাপে ঘুমকাণ্ড নিয়ে সমালোচকদের দিকে বাউন্সার ছুড়ে দিলেন তাসকিন আহমেদ। ফেসবুকে তাসকিন লিখেছেন, সবকিছুর ব্যাখ্যা দেওয়ার পরও কেউ যদি এই নিয়ে বাড়াবাড়ি বা অতিরঞ্জিত কিছু করেন, কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে। তাসকিন জানিয়েছেন, দেশকে তিনি কতটা ভালোবাসেন এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত, উৎসাহী ও গর্বিত। জানিয়েছেন তাসকিন তার ফেসবুকে, ভারতের বিপক্ষে ম্যাচের দিন তার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। এতে টিম বাস মিস করলেও টস হবার 20 মিনিট আগেই সকাল 9:40 স্টেডিয়ামে পৌঁছেছেন। সকাল 10:15 জাতীয় সঙ্গীতও গেয়েছেন। ম্যাচটি সকাল 10:30 শুরু হয়েছিল। তাসকিন জানাচ্ছেন, স্বাভাবিকের চেয়ে দেরিতে ঘুম থেকে ওঠার জন্য পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছেন, কিন্তু চূড়ান্ত দলে তার না থাকাটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। এর সাথে তার ঘুম থেকে দেরিতে ওঠা বা টিম বাস মিস করার কোনো সম্পর্ক নেই। টাইগার ভাইস ক্যাপ্টেন আরও লিখেছেন, অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রতি শেষ হওয়া টি-20 বিশ্বকাপের এই ঘটনা নিয়ে অনেক হইচই করা হচ্ছে। তার অভিযোগ, ক্রীড়া সাংবাদিকরা তথ্য যাচাই বাছাই না করেই গুজব ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাসকিন।
বিশ্বকাপ জিতেই টি-20 ফরম্যাটে সেরা অলরাউন্ডারের আসন দখল করেছেন হার্দিক পান্ডিয়া। তবে এককভাবে নয়, 222 রেটিং পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন পান্ডিয়া। 17 বছর পর ভারতের বিশ্বকাপ জয়ে ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হার্দিক পান্ডিয়া। বিশেষ করে 177 রানের টার্গেটে দক্ষিণ আফ্রিকার এক পর্যায়ে 5 উইকেট হাতে নিয়ে শেষ 5 ওভারে 30 রান প্রয়োজন ছিল, কিন্তু ওই সময় জাসপ্রীত বুমরা ও পান্ডিয়া ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে ভারতকে অবিস্মরণীয় জয় এনে দেন। ফাইনালে 20 রানে 3 উইকেট নেন পান্ডিয়া এবং ভয়ঙ্কর হয়ে ওঠা দক্ষিণ আফ্রিকান 2 ব্যাটসম্যান হাইনরিক ক্লাসেন ও ডেভিড মিলারকে ফিরিয়ে ভারতের জয়ে বড় অবদান রেখেছেন। বিশ্বকাপে 150-র বেশি স্ট্রাইক রেটে 144 রান এবং বল হাতে 11 উইকেট নিয়ে র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে যৌথভাবে শীর্ষস্থানে উঠেছেন ভারতের এই অলরাউন্ডার। এতে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ক্রিকেটার হিসেবে আইসিসির টি-20 র্যাঙ্কিংয়ে 1 নম্বর অলরাউন্ডার হয়েছেন পান্ডিয়া। অস্ট্রেলিয়ার মার্কস স্টয়নিস 3, জিম্বাবুয়ের সিকান্দার রাজা 4 এবং বাংলাদেশের সাকিব আল হাসান আছেন 5 নম্বরে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন অব্যাহত। প্রতারণার আশ্রয় নিয়েছেন অর্থমন্ত্রী, অভিযোগ শিক্ষক সমিতির। কাল ওবায়দুল কাদেরের সাথে বৈঠক। সব আন্দোলনে ব্যর্থ হয়ে কোটা ও শিক্ষক আন্দোলনে ভর করেছে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর চীন সফরে আপত্তি নেই ভারতের, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের। সাজা কখনো স্থগিত হয় না, অভিমত উচ্চ আদালতের। সিলেটে বৃষ্টি কমলেও নদ নদীর পানি বিপদসীমার উপরে। দফায় দফায় বন্যায় দুর্ভোগ চরমে। 10 জুলাইয়ের পর পরিস্থিতি উন্নতির পূর্বাভাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।